দোস্ত, বৃষ্টির তীব্র ফোঁটা কাঁচা গলিগুলোকে কাদায় পরিণত করে দিয়েছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর গ্রামের ছোট ছোট ঘরের টিনের ছাদে পড়া বৃষ্টি এক অদ্ভুত বিষণ্ণতা সৃষ্টি করছে। সেই বৃষ্টিতেই ১৮ বছরের অর্জুন ভিজে ভিজে হাঁটছিল। তার চোখে ভয় ছিল, হাতে একটা পুরনো ফাইল ছিল, আর মনে একটাই প্রশ্ন, আজও কি কেউ আমাকে সাহায্য করবে? অর্জুনের বাবার মৃত্যু ১ বছর আগেই হয়ে গিয়েছে। ঘরে অসুস্থ মা আর ২ ছোট ভাই ছিল। আজ তার মায়ের অবস্থা হঠাৎ খারাপ হয়ে গিয়েছে। ডাক্তার স্পষ্ট বলে দিয়েছে, এখনই চিকিৎসা শুরু না করলে প্রাণের ঝুঁকি হতে পারে। চিকিৎসার জন্য দরকার ছিল ৫০০ টাকা, কিন্তু অর্জুনের কাছে ছিল মাত্র ৩২৭ টাকা। গ্রামে অনেক দরজায় কড়া নাড়ার পরও যখন কেউ সাহায্য করতে রাজি হল না, তখন কেউ তাকে পরামর্শ দিল, গ্রামের শেষ প্রান্তে যে পুরনো বাড়িটা আছে সেখানে এক বিধবা থাকেন, হয়তো তিনি সাহায্য করে দেবেন। সেই বাড়িটা গ্রাম থেকে একটু আলাদা ছিল, পুরনো দেয়াল, ভাঙা জানালা, কিন্তু উঠোন পরিষ্কার ছিল। দরজায় নাম লেখা ছিল, সীতা দেবী। অর্জুন কাঁপা হাতে দরজায় কড়া নাড়ল। দরজা খুলল। সামনে এক সাধারণ শাড়ি পরা, গয়না ছাড়া প্রায় ৩৫-৩৬ বছরের এক মহিলা দাঁড়িয়েছিলেন। মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে অদ্ভুত শান্তি। জি বেটা, তিনি আস্তে করে জিজ্ঞাসা করলেন। অর্জুনের গলা আটকে গেল। আন্টি, মায়ের অবস্থা খুব খারাপ, চিকিৎসার জন্য টাকা দরকার, আমি কাজ করে ফেরত দেব, প্লিজ সাহায্য করে দিন। সীতা দেবী এক মুহূর্তও নষ্ট না করে তাকে ভিতরে ডাকলেন। ঘরের ভিতর দুটো ছোট মেয়ে বসেছিল, একজন প্রায় ১০ বছরের, অন্যজন ৭ বছরের। তাদের বই ছেঁড়া ছিল, কিন্তু তারা পড়ছিল। মা, এ কে? বড় মেয়ে জিজ্ঞাসা করল। বেটা, এই সাহায্য চাইতে এসেছে, সীতা দেবী উত্তর দিলেন। অর্জুনের দৃষ্টি সেই ২ মেয়ের ওপর পড়ল। তাদের চোখে নির্মলতা ছিল, আর ঘরের অবস্থা বলছিল যে এই পরিবারেরও অবস্থা খুব ভালো নয়। সীতা দেবী ভিতরে গেলেন, পুরনো আলমারি খুললেন, একটা কাপড়ে বাঁধা পুটলি বের করলেন। তাতে হয়তো তাদের স্বামীর স্মৃতি ছিল বা কিছু সঞ্চয়। তিনি ৫০০ টাকা বের করে অর্জুনের হাতে দিলেন। অর্জুন হতভম্ব হয়ে গেল। আন্টি, আপনি আমাকে চেনেনও না? সীতা দেবী মৃদু হাসলেন। দুঃখ চেনার জন্য চেনা জানার দরকার হয় না বেটা। অর্জুন কাপা হাতে বলল, আমি ৫ বছরের মধ্যে ফেরত দেব, আপনাকে প্রতিজ্ঞা করছি। সীতা দেবী একটা পুরনো রেজিস্টার বের করলেন। তাতে শুধু একটা লাইন লেখা, অর্জুন, ৫০০, ফেরত দেওয়ার কোনো তাড়াহুড়ো নেই। তিনি সই করলেন। অর্জুনও সই করল, কিন্তু যাওয়ার সময় সে সেই ২ মেয়ের দিকে তাকাল। বড় মেয়ের চোখে প্রশ্ন ছিল, মা কি আবার নিজের জমানো টাকা দিয়ে দিলেন? ছোট মেয়ে চুপচাপ তার পুতুল ধরে দাঁড়িয়েছিল। সেই দিন অর্জুনের মনে শুধু ঋণ নয়, একটা এহসানও লেখা হয়ে গেল। সময় ঘুরল, অর্জুনের মায়ের চিকিৎসা হল, তিনি সুস্থ হয়ে উঠলেন। অর্জুন শহরে গিয়ে চাকরি করল, দিন রাত পরিশ্রম করল, ছোট একটা স্টার্টআপ শুরু করল। আর আজ সে এক সফল ব্যবসায়ী। কালো চকচকে গাড়ি, দামি জামাকাপড়, কিন্তু মনে এখনও সেই পুরনো রেজিস্টার। সে তার ডায়েরি খুলল, সেই পাতাটা এখনও সযত্নে রাখা ছিল, অর্জুন ৫০০। সে নিজেকে বলল, এখন সময় এসেছে ঋণ শোধ করার। কিন্তু তাকে জানা ছিল না যে ৫ বছরে শুধু তার জীবনই বদলায়নি, গ্রামও বদলে গিয়েছে। আর সীতাদেবীর ঘর হয়তো আগের মতো নেই। গাড়ি গ্রামের কাঁচা রাস্তায় থামল। লোকেরা অবাক হয়ে দেখতে লাগল, কে? হয়তো কোনো বড় মানুষ। অর্জুন গাড়ি থেকে নেমে চারদিকে তাকাল। সেই পুরনো শেষ বাড়িটা আরও জরাজীর্ণ হয়ে গিয়েছে। দেয়ালের পলেস্তারা খসে গিয়েছে, ছাদে প্লাস্টিকের চাদর বাঁধা। তার হৃৎপিণ্ড ধুকপুক করতে লাগল। সীতাদেবী ঠিক আছেন তো? সে আস্তে আস্তে দরজার দিকে এগোল। দরজা অর্ধেক খোলা ছিল, ভিতর থেকে কাশির শব্দ আসছিল। অর্জুন দরজায় কড়া নাড়ল। আন্টি? ভিতর থেকে মৃদু স্বর এলো, কে? আর দরজা খুলতেই অর্জুনের চোখ ভিজে গেল। সীতাদেবী আগের চেয়ে দুর্বল লাগছিলেন, মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ, কিন্তু সেই একই শান্তি। তিনি অর্জুনকে চেনার চেষ্টা করলেন।
অর্জুন হাঁটু গেড়ে বসে পড়ল। আন্টি, আমি অর্জুন। সীতাদেবীর চোখে চমক খেলে গেল। তুই ফিরে এসেছিস বেটা। অর্জুন দরজার ভিতর পা রাখতেই থমকে গেল। ঘর আগের চেয়েও বেশি জরাজীর্ণ হয়ে গিয়েছে। ছাদের কোণ থেকে বৃষ্টির জল টপকানোর দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। দেয়ালে স্যাঁতস্যাঁতে মেঝে পুরনো চটি পাতা, কিন্তু সেই চটির ওপর দুটো মেয়ে বসেছিল। সেই দুই নির্মল চোখ এখন একটু বড় হয়েছে। বড় মেয়ে প্রায় 15 বছরের, নাম পূজা। ছোট মেয়ে 12 বছরের, নাম রাধা। দুজনের হাতেই বই, কিন্তু তাদের ইউনিফর্ম পুরনো আর অনেক জায়গায় সেলাই করা। অর্জুনের হৃদয় বসে গেল। আন্টি, এসব? সীতাদেবী হালকা হেসে বললেন, সব ঠিক আছে বেটা, ভগবানের কৃপা আছে। কিন্তু সত্যি তাদের চোখে লোকানো যায়নি। অর্জুন আস্তে করে জিজ্ঞাসা করল, আপনি ওই টাকা দেওয়ার পর নিজের সংসার কিভাবে চালিয়েছেন? সীতাদেবী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোর মা বেঁচে গিয়েছে না বেটা, বাস সেটাই সবচেয়ে বড় উপার্জন ছিল। অর্জুনের চোখ ভিজে গেল। কিন্তু পূজা হঠাৎ বলে উঠল, মা নিজের গয়না বেচে দিয়েছিল। সীতাদেবী তাকে থামাতে চাইলেন, চুপ, কিন্তু এখন সত্যি বেরিয়ে পড়েছে। রাধা আস্তে করে বলল, মা সেলাইয়ের কাজ শুরু করেছিল, রাত জেগে জেগে কাজ করত। অর্জুন স্তম্ভিত। যে 500 টাকাকে সে ঋণ মনে করেছিল, সেটা তো এই পরিবারের শেষ সঞ্চয় ছিল। ঘরের কোণে একটা পুরনো সেলাই মেশিন রাখা ছিল। অর্জুন সেটা ছুঁয়ে দেখল, তার আঙুল কাঁপছিল। আন্টি, আপনি বলেননি কেন যে আপনার অবস্থা এমন? সীতাদেবী শান্ত স্বরে বললেন, বেটা, সাহায্য করে এহসান গণা যায় না। তাদের কণ্ঠে অভিযোগ ছিল না, শুধু আপনত্ব ছিল। অর্জুন বুঝল যে এই 5 বছরে সে অনেক কিছু পেয়েছে, কিন্তু এরা অনেক কিছু হারিয়েছে। অর্জুন পূজাকে জিজ্ঞাসা করল, বেটা, কি হতে চাও? পূজার চোখ চকচক করে উঠল, ডাক্তার। অর্জুন চমকে উঠল, ডাক্তার কেন? পূজা মায়ের দিকে তাকাল, কারণ যখন বাবা অসুস্থ ছিলেন, টাকা ছিল না, ডাক্তার ঠিকমতো চিকিৎসা করেনি। ঘরে নীরবতা নেমে এলো। রাধা বলল, আর আমি টিচার হব, যাতে গ্রামের মেয়েরা পড়তে পারে। অর্জুনের বুকের ভিতর যেন কিছু ভেঙে পড়ল। এত দারিদ্র্য, কিন্তু স্বপ্ন এত বড়। অর্জুন জিজ্ঞাসা করল, স্কুলে যাও? পূজা আসতে বলল, হ্যাঁ, কিন্তু ফি দেরি হলে ম্যাডাম বকেন। রাধা বলল, কখনো কখনো বইও পাওয়া যায় না। সীতাদেবী তাড়াতাড়ি বিষয় বদলাতে চাইলেন, সব ঠিক আছে বেটা, পড়াশোনা চলছে। কিন্তু অর্জুন বুঝে গিয়েছে, এসব ঠিক আছে আসলে কিছুই ঠিক নেই। অর্জুন তার ব্যাগ থেকে একটা খাম বের করল। তাতে ছিল 5 লক্ষ টাকা। সে দিতে চাইছিল, কিন্তু হঠাৎ তার মনে হল, যদি সে সরাসরি টাকা দেয়, তাহলে হয়তো এরা নিজেদের ছোট মনে করবে। সে জানত সীতাদেবী তাকে দান দেননি, মানবতা দিয়েছিলেন, আর মানবতার জবাব শুধু টাকায় দেওয়া যায় না। সে খামটা আবার রেখে দিল। অর্জুন গ্রামের গেস্ট হাউসে থাকার সিদ্ধান্ত নিল। রাতভর সে ঘুমাতে পারল না। তার মাথায় বারবার সেই দৃশ্য ঘুরছিল, বৃষ্টি, পুটলি, 2 নির্মল মেয়ে, আর আজ তাদের ভাঙা ছাদ। সে নিজেকে বলল, আমি শুধু ঋণ শোধ করব না, আমি এদের ভাগ্য বদলে দেব। কিন্তু কিভাবে? সরাসরি সাহায্য করবে, নাকি এমন কিছু করবে যাতে তাদের সারা জীবনের সাহায্য মিলে? পরের সকালে অর্জুন সোজা গ্রামের সরকারি স্কুলে গেল। প্রধান শিক্ষক তাকে দেখে অবাক। জি? অর্জুন জিজ্ঞাসা করল, এখানে পূজা আর রাধা পড়ে? হ্যাঁ, কিন্তু ফি প্রায়ই দেরি হয়। অর্জুন গভীর শ্বাস নিল। এখন তার সব বোঝা হয়ে গিয়েছে। সে আস্তে করে বলল, আমি এই স্কুলের জন্য কিছু করতে চাই। প্রধান শিক্ষক অবাক, কেন? অর্জুন হেসে বলল, কারণ 5 বছর আগে এই গ্রামের এক মা আমার মাকে জীবন দিয়েছিলেন। অর্জুন ঠিক করল, পূজা আর রাধার পুরো পড়াশোনার দায়িত্ব সে গোপনে নেবে। সীতাদেবীর ঘর মেরামত করাবে, কিন্তু অন্য কারো নামে। গ্রামে একটা ছোট স্কলারশিপ স্কিম শুরু করবে, কিন্তু এখনও কাউকে কিছু বলেনি। সঠিক সময়ের অপেক্ষা করছিল। সন্ধ্যা যখন সে সীতাদেবীর বাড়িতে আবার গেল, তখন দেখল বাড়ির বাইরে কিছু লোক দাঁড়িয়ে। কেউ জোরে জোরে বলছে, ঋণের টাকা কবে দেবে? অর্জুনের হৃদয় কেঁপে উঠল। কোন ঋণ? সীতাদেবী কি তার জন্য অন্য কারো কাছ থেকে ধার নিয়েছিলেন? সে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? একজন বলল, এরা আমাদের কাছ থেকেও ধার নিয়েছিল, মেয়েদের পড়াশোনার জন্য। অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গেল, তার গলা শুকিয়ে গেল। তার ঋণ শোধ করতে আসা খুব দেরি হয়ে গিয়েছে। গ্রামের গলিতে হইচই পড়ে গিয়েছে।
একটা মোটা লোক সাদা কুর্তা পায়জামা পরে হাতের রেজিস্টার নিয়ে দাঁড়িয়ে, মুখে অহংকার আর গলায় কঠোরতা। সীতা দেবী, 3 মাস ধরে বলছি, টাকা কবে দেবে? সীতা দেবী মাথা নিচু করে দাঁড়িয়ে, পূজা আর রাধা তার শাড়ির আঁচল ধরে। অর্জুন এগিয়ে গেল। কত টাকা? শাহুকার তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। তুমি কে? অর্জুন শান্ত স্বরে বলল, শুধু একজন মানুষ যে হিসাব জানতে চায়। শাহুকার রেজিস্টার উল্টালো। 1,00,000, ব্যাজ সহ। অর্জুনের কানে যেন শব্দ গুঞ্জে উঠল। এত কিভাবে? মেয়েদের ফি, বই, ওষুধ সব ধার। পূজার চোখে জল এসে গেল। রাধা ভয়ে কাঁপছিল। অর্জুন সীতাদেবীর দিকে তাকালো। আন্টি, আপনি আমাকে বলেননি কেন? সীতাদেবীর স্বর মৃদু। বেটা, তোমার ওপর বোঝা কেন চাপাবো? তুমিও তো সংগ্রাম করেছ। অর্জুনের মনে অপরাধ বোধ ভরে গেল। যদি সে 1 বছর আগে আসত, তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। কিন্তু এখন অনুতাপ করে কিছু হবে না। অর্জুন পকেট থেকে তার ভিজিটিং কার্ড বের করে শাহকারকে দিল। শাহকার পড়ে তার মুখ বদলে গেল। আরে, আপনি তো শহরের বড় শিল্পপতি। গ্রামের লোকেরাও ফিসফিস করে উঠল। এই সেই অর্জুন যে 5 বছর আগে এখানে থাকত। অর্জুন উঁচু গলায় বলল, হ্যাঁ, আমি সেই অর্জুন যার মায়ের প্রাণ এই ঘরের জন্য বেঁচেছে। গ্রামে নীরবতা নেমে এলো। অর্জুন শাহকারকে বলল, আপনার পুরো টাকা এখনই দিচ্ছি। সে গাড়ি থেকে চেকবুক আনালো। 1,00,000 চেক লিখল, কিন্তু চেক দেওয়ার আগে বলল, কিন্তু একটা শর্ত আছে। শাহুকার চমকে উঠল। কি? আজ থেকে এই গ্রামে কোনো গরিবের কাছ থেকে সুদ নেবেন না, আর যদি নেন তাহলে মনে রাখবেন আমি আবার ফিরে আসব। শাহুকার ভয়ে মাথা নাড়ল। গ্রামের লোকেরা প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। অর্জুন সবার সামনে বলল, 5 বছর আগে যখন আমি সাহায্য চাইতে এসেছিলাম, তখন এই গ্রামে শুধু একটা দরজা খুলেছিল। সে সীতাদেবীর দিকে তাকালো। আজ আমি সেই দরজা চিরকালের জন্য বন্ধ করতে চাই না, বরং আরও বড় করতে চাই। গ্রামের লোকেরা চুপ, অনেকে লজ্জিত। অর্জুন ঘোষণা করল, সীতাদেবীর ঘর নতুন করে তৈরি হবে। পূজা আর রাধার পড়াশোনার সম্পূর্ণ খরচ আমি বহন করব। গ্রামে একটা ইনসানিয়াত ফান্ড তৈরি হবে, যেখান থেকে দরকারি মানুষকে বিনা সুদে সাহায্য মিলবে। পূজা কেলে বলল, ভাইয়া, আমরা আপনার ঋণ কিভাবে শোধ করব? অর্জুন হাসল, যখন তুমি ডাক্তার হয়ে কোনো গরিবের চিকিৎসা বিনামূল্যে করবে, তখনই আমার ঋণ শোধ হবে। রাধা চোখ মুছে বলল, আর আমি স্কুল খুলব, যেখানে ফি থাকবে না। অর্জুনের চোখও ভিজে গেল। রাতে অর্জুন তার মাকে ফোন করল, সব বলল। মায়ের গলা ভিজে গেল। বেটা, মনে আছে আমি কি বলেছিলাম? যে তোকে তুলেছে তাকে কখনো পড়তে দিস না। অর্জুন আকাশের দিকে তাকালো। বৃষ্টি নেই, কিন্তু তার চোখে আর্দ্রতা ছিল। পরের দিনই মজুর এলো। পুরনো ঘর ভেঙে ফেলা হলো, নতুন নকশা তৈরি হলো। গ্রামে প্রথমবার কেউ দেখল যে ঋণ শোধ করার মানে শুধু টাকা ফেরত দেওয়া নয়, বরং কারো জীবন বদলে দেওয়া। কিন্তু গল্প এখানে শেষ হয় না। যখন ঘর তৈরি হচ্ছিল, তখন অর্জুন আলমারির ধ্বংসস্তূপে একটা পুরনো ডায়েরি পেল। তাতে কিছু লেখা ছিল, যদি কখনো অর্জুন ফিরে আসে, তাকে এই সত্য বলতে হবে। অর্জুনের হৃদয় ধুকপুক করে উঠল। কোন সত্য? 5 বছর আগের গল্পে কি আরও কোনো রহস্য লুকানো? ঘরের ধ্বংসস্তূপ সরানো হচ্ছিল। অর্জুন নিজে সেখানে দাঁড়িয়ে। তখনই মজুর চিৎকার করে বলল, সাহেব, এখানে একটা পুরনো ডায়েরি পাওয়া গিয়েছে। অর্জুন ডায়েরিটা হাতে নিল। কভারে ধুলো জমেছিল, কিন্তু ভিতরের পাতাগুলো যত্ন করে রাখা। প্রথম পাতা খুলল। লেখা, যদি কখনো অর্জুন ফিরে আসে, তাকে এই সত্য বলতে হবে। অর্জুনের হৃদয় জোরে ধুকপুক করতে লাগল। সে আরও পড়ল, অর্জুনের বাবা একবার আমাদের পরিবারকে সাহায্য করেছিলেন। আমার স্বামীর চাকরি যাওয়ার উপক্রম হয়েছিল। তখন অর্জুনের বাবা নিজের মালিকের কাছে সুপারিশ করে তাকে বাঁচিয়েছিলেন। সেই এহসানের ছোট্ট প্রতিদান ছিল সেই 500 টাকা। অর্জুনের চোখ ভিজে গেল। তাহলে এটা শুধু তার সাহায্য ছিল না, এটা তো 2 পরিবারের মধ্যে মানবতার একটা সুতো, যা বছর আগেই জড়িয়ে গিয়েছিল। ডায়েরিতে আরও লেখা, যখন অর্জুন টাকা চাইতে এসেছিল, তখন ঘরে মাত্র 5,000 টাকা বাকি ছিল। 500 তাকে দিয়ে দেওয়া হলো, বাকি 5,000 দিয়ে বাচ্চাদের চালানো হলো। যদি সে কখনো ফিরে আসে, তাকে বলতে হবে যে এটা ঋণ ছিল না, এটা সম্পর্কের লাজ ছিল। অর্জুনের আঙুল কাঁপছিল। তাকে প্রথমবার বোঝা গেল, সীতাদেবী শুধু টাকা দেননি, স্বামীর শেষ জমানো পুঁজি দিয়ে দিয়েছিলেন। অর্জুন সোজা সীতাদেবীর কাছে গেল। আন্টি, আপনি এটা লুকিয়ে রেখেছিলেন কেন? সীতাদেবী হালকা হাসলেন।
যদি বলে দিতাম তাহলে তোমার মনে হতো তোমার উপর বোঝা পড়েছে, আর সাহায্য কখনো বোঝা হওয়া উচিত নয়। পূজা আর রাধা চুপচাপ শুনছিল। অর্জুন হাত জোর করল, আজ থেকে আপনি আমার মায়ের মতো, আর এই দুজন আমার বোন। সীতাদেবীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। ৩ মাস পর গ্রামে একটা ছোট কিন্তু মজবুত পাকা ঘর তৈরি হয়ে গেল। সাদা দেয়াল, নীল জানালা, ছাদে জলের ট্যাঙ্ক, দরজায় নামের ফলক, ইনসানিয়ত নেবাস। পূজা এখন শহরের ভালো স্কুলে পড়ছে, তার মেডিকেল কোচিং শুরু হয়ে গিয়েছে। রাধা গ্রামের বাচ্চাদের সন্ধ্যায় পড়াতে শুরু করেছে। অর্জুন গ্রামে একটা ট্রাস্টও শুরু করল, সীতা ইনসানিয়াত ফাউন্ডেশন, যার উদ্দেশ্য গরিব বাচ্চাদের পড়াশোনা, বিধবা মহিলাদের সাহায্য, বিনা সুদে ছোট লোন। সময় আবার বদলাল। ৫ বছর পর গ্রামে একটা বড় অনুষ্ঠান হল। স্টেজে সাদা কোট পরা একটা মেয়ে দাঁড়িয়ে। সে ছিল ডক্টর পূজা। সে মাইক ধরল, আজ যা আমি, তা আমার মা আর আমার ভাই অর্জুনের জন্য। ভিড় তালি দিতে লাগল। রাধা এখন গ্রামের নতুন স্কুলের প্রিন্সিপাল। সে গরিব মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা শুরু করেছে। একদিন হাসপাতালে এক গরিব মহিলা তার অসুস্থ ছেলেকে নিয়ে এলো। টাকা নেই। পূজা হেসে বলল, চিকিৎসা শুরু করো। নার্স জিজ্ঞাসা করল, ফি? পূজা বলল, যখন ইনসানিয়াতের ঋণ থাকে তখন ফি নেওয়া হয় না। অর্জুন দূরে দাঁড়িয়ে এসব দেখছিল, তার চোখে গর্ব ছিল। অর্জুন সেই দিন বুঝল, ঋণ টাকায় হয় না, ঋণ শোধ হয় সম্মান দিয়ে, সুযোগ দিয়ে, কারো জীবন বদলে। সীতাদেবী যে বৃষ্টির রাতে যে বীজ বপন করেছিলেন তা আজ এক বিশাল বৃক্ষ হয়ে গিয়েছে। গ্রামের লোকেরা বলে, যদি ইনসানিয়াত দেখতে চাও তাহলে সেই ঘরের সামনে দাঁড়াও যেখানে একদা ৫০০ টাকা ২ পরিবারকে জুড়ে দিয়েছিল। আর অর্জুন প্রতি বছর সেই দিন গ্রামে আসে, সীতাদেবীর চরণ স্পর্শ করে আর মনে মনে বলে, আন্টি, ঋণ তো হয়তো কখনো শোধ করতে পারব না, কিন্তু ইনসানিয়াতের এই আলো নিভতে দেব না। দোস্ত, সাহায্য কখনো ছোট হয় না। সত্যিকারের ইনসানিয়াত প্রজন্ম বদলে দেয়, আর কখনো কখনো ৫ বছর পর ফেরত দেওয়া ঋণ একটা পুরো গ্রামের ভাগ্য বদলে দেয়। গল্প এখানেই শেষ। দোস্ত, যদি তোমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করো। বেল আইকন টিপতে ভুলো না। কমেন্টে তোমাদের শহরের নাম লেখো, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের একটা ছোট সাপোর্টই এমন গল্প আনার শক্তি দেয়। জয় হিন্দ, জয় ভারত।